পেছন থেকে নাজরাত এবং তোহার এমন অনেক ডাক পড়লেও পাত্তা দিল না শায়রি। ক্যাম্পাসের পেছনে অবস্থিত দিঘির ঘাটে এসে বসলো, যেখানে আগে থেকে বন্ধুরা বসেছিল। শায়রি হন্তদন্ত হয়ে আসতে দেখে ফায়াজ বলল। কি হয়েছে সায়ু? তোকে এমন দেখাচ্ছে কেন? নাজরাত ধপ করে পাশে বসে জবাব দিল। কি আর হবে, কলেজের দ্য গ্রেটেস্ট হিরোর গোষ্ঠী উদ্ধার করে এসেছে তারই সামনে। নুহাস এই কথা শুনে চমকে উঠে বলে। কস কি মামা? সাফওয়ান ভাইরে বকুনি চকুনি দিছস নি তুই? শায়রি ঠোঁট উল্টে জবাব দিল। পাগল হয়েছিস? ওনার চোখগুলো দেখলেই আমার বুক কেঁপে ওঠে। সামনাসামনি কিছু বলবে এমন কিছু কল্পনা করতেই তো গলা শুকিয়ে আসে আমার। তার কথা শুনে সাফরিন মুখ কুচকালো, থমথমে গলায় বলল। হুহ, তবুও এত কথা শুনিয়ে এসেছেন আপনি। থামতে বলেছি, কিন্তু ভাঙা রেডিওর মতো পটর পটর করে বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে। শায়রি গাল ফুলিয়ে বলল। আমি জানতাম না কি তোদের এলিয়ান ভাই কবে পেছনে এসে বসেছে। একটু হিন্ট তো দিবি? তোহা অবাক কণ্ঠে বলে। কত করে থামতে বলেছি, আর কি হিন্ট দিব? নাকি সাফন ভাইয়ের সামনে বলতাম যে সায়ু চুপ কর, তোর মুখের এত গুনগান ভাইয়া শুনে ফেলছে তো। তোহাদের কথায় বিশেষ পাত্তা না দিয়ে নুহা শায়রির মাথায় চাপড় মেরে বলে। যাক, এতদিনে কামের কাম কিছু তো করলি তুই। জানোস তো, খালি ডিং ডিং করে ঘুরতে, চিপস খাইতে, আবুল তাবুল ভাবতে আর ঘুমাইতে। তোর জামাইয়ের কপালে দুঃখ আছে রে, 3 ফুট 2 ইঞ্চি। তার কথায় ফুঁসে উঠল শায়রি। আমাকে কোন এঙ্গেল থেকে 3 ফুটের মনে হয় রে তোর? আমার হাইট 5 ফুট 3, সেটা নিয়ে সমস্যা থাকলে আমার জামাইয়ের থাকবে, তুই নিজেরটা ভাব। বিকট আওয়াজে ফোন বেজে উঠল শায়রির। স্ক্রিনে নিতু আপু নামটা পড়তেই অপরাধ বোধে মুখ চুপসে গেল তার। হ্যালো। কোথায় তুমি শায়রি? রিহার্সাল তো শুরু হলো বলে। সরি আপু। যাকে বলার তাকেই তো বলো নাই, আমাকে শুনিয়ে কি হবে? তুমি জানো ওনাকে আমি ভয় পাই। আচ্ছা, আমাকে আবারও বকবে না তো যদি আগের মতো থাপ্পড়? রিল্যাক্স শায়রি, সাফওয়ান মোটেও এমন না যেমন তুমি ভাবো। হ্যাঁ, তোমার কথাই একটু গুমসুম হয়ে আছে, তবে যার তার কথা গায়ে মাখে না সে, জানোই তো। গুমসুম তো সে সব সময়ই থাকে। আজ অবধি দেখিনি হাসতে। হাসি শব্দটাই হয়তো চেনে না তোমার বন্ধু। হয়েছে, আমার বন্ধুরার গুণগান না গেয়ে গান গাইতে এসো, অপেক্ষা করছি আমি। আসছি। কান থেকে মোবাইলটা সরাতে শায়রি খেয়াল করলো সবাই গোল গোল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। শায়রি অবাক কণ্ঠে বলে। এমন করে কি দেখছিস তোরা? নুহাস কপালে ভাঁজ ফেলে বলে। আজ অব্দি জীবনেও তো খেয়াল করস নাই আমার কি পছন্দ। আমি যে তোর এত হ্যান্ডসাম একখানা বন্ধু আছি, কখনো খেয়ালই করছস না। আমি খালি হাসি না কান্দি, কিন্তু সাফওয়ান ভাইরে এত গভীর থেকে নোটিশ করে রাখছস দেখি, ব্যাপার কি? নুহাসের এমন বাক্যে থতমত খেয়ে গেল শায়রি। হঠাৎ করে বন্ধুদের সামনে ভীষণ বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গেল সে। ফায়েজ তাকিয়ে রইল তার মুখশ্রীর দিকে, অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো শায়রির মুখ থেকে দ্বিরুক্তি শোনার আকাঙ্ক্ষায়। শায়রি আমতা আমতা করে জবাব দিল। আমার আর কাজ নেই যে ওনার মতো একটা দৈত্য দানব নিয়ে ওনাকে নিয়ে ভাবতে যাব আমি। সে যদি পৃথিবীর শেষ ছেলেটাও হয়ে থাকে না, তবুও ফিরে তাকাবো না আমি তার দিকে। তার কথায় নাজরাত মেকি হেসে জবাব দিল। তুই যদি ভুলে গিয়ে থাকিস তবে আমি মনে করিয়ে দিই, ক্লাস 9-এ থাকতে সাফওয়ান ভাইয়ার উপর তুই কিন্তু হেব্বি ক্রাশ খেয়েছিলি সায়ু। তোহাও সায় জানিয়ে বলল। আই অ্যাগ্রি। ফায়েজ চট করে তাকায় শায়রির দিকে। আবারও বিব্রতকর অবস্থায় পড়ে শায়রি। কোনো রকমে অস্থিরতা ভাবটুকু দমিয়ে বিরক্তি কণ্ঠে বলে। সে অনেক পুরনো কথা। অবুঝ ছিলাম তখন, চিনতে পারিনি সেই সুদর্শন ছেলেটার আসল রূপ। সে যে একটা যমরাজ, যে জানে শুধু মানুষকে ধমকাধমকি করতে। আজ অব্দি দেখেছিস কখনো ওনাকে কারোর সাথে সুন্দর করে কথা বলতে? নিজেকে রাজা মনে করে উনি এই কলেজের। টিচারও অব্দি তার ওপিনিয়ন মেনে চলে। মানলাম উনি একজন টপার, তাই বলে কি মাথায় তাকে মাথায় তুলে রাখতে হবে নাকি? হ্যাঁ। আয়ান শায়রির মাথায় হাত দিয়ে বলে। বাপরে, এত রাগ কেন পুষে রেখেছিস পিচ্ছি? শায়রি গাল ফুলিয়ে জবাব দিল। উনি আমাকে যে থাপ্পড়টা মেরেছিল আমি আজীবন মনে রাখবো। আর একদিন না একদিন এর শোধ আমি তুলেই ছাড়বো, দেখে নিস তোরা। এতক্ষণ নিশ্চুপ হয়ে থাকা সাফরিন এবার হতাশ কণ্ঠে বলে। আমিও আছি এখানে, একটু রহম কর তোরা। নুহাস মেকি হেসে জবাব দিল। তুই হলি গল্পের সাইড ক্যারেক্টার, থাকলেও চলবে না থাকলেও চলবে, তুই আপাতত সাইডে হাট। সাফওয়ান ভাইয়ের এত সুনাম শুনে তোর আবার কলিজা না ফাইটা যাই।
সকলের এত এত কথায় বিরক্ত হয়ে ফায়াজ বলল, আচ্ছা হয়েছে তো, সাফওয়ান ভাই থাকুক ওনার রাস্তায়, আমরা আমাদের রাস্তায়। কেন আমাদের মাঝে সিনিয়রদের টানতে হচ্ছে? সায়ু, তোর না রিহার্সেল আছে? চল যাই। শায়রি মুচকি হেসে বলল, একমাত্র তুই বুঝলি আমার মনের কথা। চল যাই। কথার ছলে শায়রি হাতে রাখে ফায়াজের কাঁধে। সেদিকে তাকিয়ে মৃদু হাসে ফায়াজ। রিহার্সাল রুমে পুনরায় ফিরে আসে শায়রি। সে এবং তোহা ব্যতীত বাকিরা রুমের বাইরেই তাদের আড্ডা বসিয়েছে। তোহা নাচের লিস্টে নাম লিখিয়েছে। শায়রি নীতির সাথে কথা বলে গান নিয়ে। ফাঁকে বেশ কয়েকবার তাকায় দূরে অবস্থানরত গম্ভীর দৈত্য নানবটার দিকে, যে এই মুহূর্তে রাজার মতো হাত নেড়ে নেড়ে উপদেশ দিচ্ছে ছোট বড় অনেক ছেলেকে। হয়তো প্রোগ্রাম নিয়ে ডিসকাশন চলছে। ছেলেগুলো কেমন ওনার বাধ্য হয়ে সব মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। হুম, যত সব আদিক্ষেতা। শায়রি, তুমি বরং মিহাদের সাথে ডুয়েটে অংশ নাও, গান রেডি আছে। আর এবার আমরা জুটি হিসেব করে পারফর্ম করার প্ল্যানিং করেছি, সমস্যা নেই তো? নীতির সহজ প্রশ্ন। না আপু। সাবলীলভাবে সম্মতি দিল শায়রি। কয়েকজোড়া জুটি একত্র হয়ে নাচের প্র্যাকটিস করছে। শায়রি তাকালো তোহার দিকে। থার্ড ইয়ারের ইলহাম নামক ছেলের সাথে তার জুটি মিলেছে। দুজনের চোখে গোল ফ্রেমের চশমা, যেটা দেখে আনমনেই হেসে উঠল শায়রি। দু চাশমিশ ভালোই মিলেছে। এমন সময় নীতির বন্ধু মিহাদ এগিয়ে আসলো শায়রির দিকে। অধর কোণে হাসি টেনে বলে ওঠে, হেই পার্টনার, প্রস্তুতি কেমন? আমি কিন্তু গানের ব্লকবাস্টার, তাল মেলাতে পারবে তো? শায়রি মুচকি হেসে জবাব দিল, একবার সুর শুনেই দেখুন। আশা করি আপনার ব্লকবাস্টার ভয়েসের বেশি না হলেও কম হবে না। মিহাদ অবাক কণ্ঠে প্রতিউত্তর করল, ওহো, কনফিডেন্স হ্যাঁ, আই লাইক ইট। এনিওয়ে, গান রেডি আছে, কষ্ট করে গিয়ে ওই যে ব্লু গিটারটা নিয়ে এসো। মিহাদের কথা অনুযায়ী রুমের এক কোনায় উঁচু টেবিলে রাখা দুটো গিটার হাতে ডার্ক ব্লু গিটারটা হাতে তুলে নিল শায়রি। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা গিটার নিতে গিয়ে তার উপর থাকা চকচকে কালো গিটারটা স্ক্রিপ্ট খেয়ে ধপ করে পড়ল তার পায়ের উপর। গিটার পড়া বিকট আওয়াজের সাথে সাথে পায়ের ব্যথায় আর্তনাদ করে উঠল সে। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠে সে। মাত্র সেকেন্ড দুয়েকের মধ্যেই থমকে গেল সব কোলাহল। ভেসে আসলো পুরুষালী কণ্ঠের উচ্চ গর্জন, হোয়াট দ্য হেল ইজ দিস? একটা গিটার সামলাতে পারছে না, স্টুপিডগুলোকে কে গানের জন্য সিলেক্ট করেছে? আকস্মিক সাফনের রাগী গলার আওয়াজে চুপসে গেল সকলে। ব্যথায় পা চেপে ধরে ফ্লোরে বসা শায়রির চোখ টলমল করে, অশ্রু গড়িয়ে পড়ে অপমানে। ছোট বড় এতগুলো মানুষের সামনে আজ আবারও সাফওয়ান তাকে অপমান করেছে। রুমে অবস্থানরত অনেকে মুখ টিপে হাসছে সাফওয়ানের অপমানসূচক বাক্যে, যার সম্মুখীন হয়ে মুখ চেপে ঝরঝর করে কেঁদে ফেলল শায়রি। ঝুঁকে থাকার দরুন কারোরই চোখে পড়ল না সেটা। তোহা দৌড়ে আসলো শায়রির কাছে, সেই সঙ্গে নীতি এবং মিহাদও। রুমের বাইরে দাঁড়িয়ে থাকা 5 জন মানব মানবীর চোখে মুখেও গমগমে ভাব। ফায়েজের মুখে চাপা রাগ। রাগের মাথায় রুমে প্রবেশ করতে চাইলে আয়ান আটকে ফেলে তাকে। অগত্যা ভেতরে ক্রোধ চেপে স্থির দাঁড়িয়ে রইল সে। হাতের উল্টো পিঠে চোখ মুছে তোহা এবং নীতির হাত ধরে উঠে দাঁড়ালো শায়রি। গিটারটা এমনভাবেই পড়েছে মনে হচ্ছে যেন পায়ের সব আঙ্গুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নীতিদের সাহায্যে বেঞ্চের উপর বসলো সে। তখনই নিচে পড়ে থাকা কালো গিটারটা হাতে তুলে নিল সাফওয়ান। ময়লা ঝেড়ে পুনরায় তা তুলে রাখলো টেবিলে। নীতির দিকে তাকিয়ে গমগমে গলায় বলে, যেমন তোমার মানুষকে পারফরমেন্স লিস্টে অ্যাড করে প্রোগ্রাম খারাপ করবে না নীতি। আই ওয়ান্ট কন্টেস্ট্যান্ট, নট এন্টারটেইনমেন্ট। অপমানে চোখ মুখ খিচে নিল শায়রি। নীতি চোখের ইশারায় শাসিয়ে ওঠে সাফওয়ানকে, কিন্তু সেদিকে পাত্তা দিল না সাফওয়ান। গেট ব্যাক টু ওয়ার্ক এভরিওয়ান। সাফওয়ানের উচ্চ বাক্যে সবাই আবারও নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। নীতি আলতো করে হাত রাখলো শায়রির মাথায়। কান্না চোখে মলিন হাসলো শায়রি। বলল, আমি ঠিক আছি আপু, তোমরা তোমাদের কাজ করো। মিহাদের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, সরি ভাইয়া, আপনি অন্য কোনো পার্টনার খুঁজে নিন। আমার পার্টনারশিপ আপনার আর প্রোগ্রামের জন্য ক্ষতি বয়ে আনবে। আমি আসলে এইসবে না থাকাই ভালো। মিহাদ তাপ্ত শ্বাস ফেলে জবাব দিল, তুমি প্লিজ সাফওয়ানের কথায় মন খারাপ করো না শায়েরি। আসলে গিটারটা ওর ভীষণ ফেভারিট, আমাদেরকেও হাত লাগাতে দেয় না। আর তুমি তো। নীতিও তার কথায় সায় দিয়ে বলে, সকালের ব্যাপারটা নিয়েই এমন রেগে আছে সে, তুমি মন খারাপ করো না প্লিজ। শায়রি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ইটস ওকে আপু, আমি কিছুই মনে করিনি।
তোহা একটু ধরো তো, বাইরে যাব। রুমের বাইরে গিয়ে বেঞ্চে বসলো শায়েরি। এরই মাঝে ঠান্ডা পানি কিনে এনেছে ফায়াজ। নাজরাত পানি ঢেলে দিল শায়েরির পায়ে। তার পাশে অবস্থানরত নুহাস রাগী কণ্ঠে বলে ওঠে, শালার বড় লোকস, টাকা শেষ হইয়া যাবে, এদের দেমাগের গরম শেষ হবে না। কথায় কথায় আবার ইংরেজি মারাই। ইংরেজ মারা মাইরা গেছে, কিন্তু এই আবালগুলোরে সাইডা গেছে। তার কথায় সাফরিন চুপ থাকতে পারল না। রাগান্বিত স্বরে বলল, স্টপ ইট নুহাস, কথা বলার আগে ভেবে নে এখানে আমিও আছি। নুহাস তাকে ব্যঙ্গ করে জবাব দিল। আচ্ছা জি, मैंने तो देखा ही नहीं। সাফরিন দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল। নুহাস, সহসা কান চেপে নুহাস বলে ওঠে, ওরে মা, জানি আমার নাম নুহাস, এত শিখাতে হবে না। আমার কথায় তোর এত জ্বলে থাকলে অন্যদিকে যাইয়া পানি ঢাল যা। শায়রি এবারে চুপ থাকতে না পেরে নুহাসকে ঝাড়ি দিয়ে বলে, চুপ কর নুহাস, যা হওয়ার হয়ে গেছে, শুধু শুধু কথা বাড়াস না তো প্লিজ। নুহাস বলল, কিছুই তো হয় নাই রে পিচ্ছি, ওই ব্যাটা তোরে এত কথা শোনায় দিল, আর তুই আসলেই তোগো কিচ্ছু হইতো না। আর এই যে এই মাইয়া কান্দুস কেন, দেখ দেখ শ্যামলা মুখখানা লাল করে ফেলছিস। আল্লাহ বাঁচাইছে তুই বিয়ে শাদি করস না এখনো। জামাইয়ের সামনে এমন লাল লাল মুখ নিয়ে দাঁড়াইলে তো সে টাসকি খাইয়া পড়ে থাকবে। কান্না চোখে হেসে দিল শায়রি। নুহাসের বাহু চাপড় মেরে বলে, চুপ কর বাদর ছেলে। নুহাসও মুচকি হেসে বলে, এই তো আবার না তোর আমাদের পিচ্ছির মতন লাগতেছে। এসব কান্না টান্না তোর মানায় না পিচ্ছি বুড়ি। যা কিছু হয়েছে ভুইলা যা। এবার একটা গান ধরতো দেখি। এই আমি কল্পনায় তবলা নিয়ে রেডি, শুরু কর। শায়রি অবাক কণ্ঠে বলে। এখানে তার কথায় আয়ান জবাব দিল, এখানে না তো, কি স্টেজের আয়োজন করব তোর জন্য? শুরু কর, আমরা আছি তো চিয়ার আপ করার জন্য। বন্ধুদের জোড়াজুড়িতে হার মানল শায়রি। মন খারাপ সব ভাসিয়ে দিল শুভ্র মেঘের ভলায়। চোখ বুজে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে গলা ছেড়ে সুর তুলল, তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখ ফুটেছে ঝড় ঝড়ো। ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। ঘালি গলায় মন্ত্রমুগ্ধ হয়ে গান গাওয়া শেষে চোখ মেলে তাকাতে চমকে উঠল শায়রি। বারান্দায় পরিচিত অপরিচিত মুখের সমাগম। শায়রি চোখ মেলা মাত্র এক সুরে হাততালি দিয়ে মুখরিত করে তুলল পরিবেশ। মুখে আঙ্গুল ঢুকিয়ে শীষ বাজালো নুহাস। অবাক হলো শায়রি। মিনিট পূর্বে এই মানুষগুলোই তাকে দেখে বিদ্রুপ করে হাসছিল, অথচ এখন তারাই শায়রির জন্য কারতালি দিচ্ছে। মিহাদ এগিয়ে এসে আশ্চর্য কণ্ঠে শুধালো, ওয়াও, তোমার কণ্ঠ তো সত্যিই মারাত্মক সুন্দর। আমি ডিসাইড করে ফেলেছি তোমাকেই পার্টনার বানাবো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ফায়েজ আচমকা চেঁচিয়ে উঠল। হোয়াট? তার এহেন প্রতিক্রিয়া দেখে এক পলকের জন্য ভরকে গেল মিহাদ। পর মুহূর্তেই হেসে জবাব দিল, আমার ডুয়েট পার্টনার ছোট ভাই, এত হাইপার হচ্ছ কেন? কথাটা শোনা মাত্রই সাফরিন থমথমে কণ্ঠে বলে ওঠে, আপনার বন্ধুর কাছ থেকে পারমিশন নিয়ে আসুন ভাইয়া। এমন না হয় যে অনুষ্ঠানের দিন আবারও শায়রিকে এভাবে অপদস্থ হতে হয়। সাফরিনের দিকে বাঁকা চোখে তাকালো মিহাদ। তার অবাক লাগছে যে এটা দেখে স্বয়ং সাফরিন সাফওয়ানের বিরুদ্ধে কথা বলছে। সবাইকে আশ্বস্ত করে সে জবাব দিল, ডোন্ট ওয়ারি গাইজ, আমি কথা বলছি। অ্যান্ড ইউ কিপ ইট আপ, আই জাস্ট ওয়ান্ট ইউর কোম্পানি। মিহাদ যাওয়া মাত্রই মুখ খুলে নুহাস। শায়রি কাঁধে এক হাত ঠেস দিয়ে বিজ্ঞদের মতো ভাব নিয়ে বলে ওঠে, দেখছস নি পিচ্ছি বুড়ি, সব কেমন তবলা বাজাইতেই সলভ হইয়া গেল। সবই আমার তবলার কামাল। আমি গান গাইতে না বললে তো তুই গাইতি না, আর আমি তবলা বাজাইয়া লোক জড়ো না করলে কেউ শুনতোই না তোর এই খরগোশের মতো গলার আওয়াজ। থাক থাক, শুক্রিয়া আদায় করতে হবে না। বিরাট বড় আমার দিলখানা, যেখানে বাস করে টিনা মিনা জরিনা। তোর শুক্রিয়া আমি বিরিয়ানি খাওয়ানোর আগেই গ্রহণ কইরা লইলাম। যা, মনে কইরা বিরিয়ানি এক প্যাকেট কিন্না দিস, বেশি দিলেও মাইন্ড করতাম না। সাফরিন কপাল কুঁচকে তাকালো তার দিকে, বলল, তুই কেন বিনা নোটিশে সব ক্রেডিট নিজের ঘাড়ে তুলছিস বলতো? সেই তো গানের জন্য শায়রিকেই সিলেক্ট করা হয়েছে।
তোর তবলার কথা বলেছে নাকি কেউ? নুহাস কলার উঁচিয়ে বেশ ভাব নিয়ে জবাব দিল। এসব কলেজে প্রোগ্রাম, দ্য গ্রেট নুহাস শিকদার তবলা বাজাবে? ইন্দুরে কামড়াইছে নি মোরে? আমরা তবলা বাজানি দেখার জন্য এন্ট্রি লাগবো জনগণের। আজ তোদের মতন সস্তা মানুষদের ওপর দয়া করে ফ্রিতে শোনাই দিলাম। জানি তোদের কাছে টাকা পয়সা কম, একটু ভিক্ষা দিলাম যা। আর বেশি প্যান প্যান করবি না। সাফিন হাফিন সাপের মতো ফুসফুস করে সাফওয়ান রেও কবি, যাতে আমার বান্ধবীরে সম্মান দিয়া কথা কই। না হলে তোরে আর তোর ওই সাফওয়ান ভাইরে তবলা বাজাইয়া এমন বইরা বানাই দিমু যে কিছু শোনার আগে ক্ষমতাই থাকবে না। এই পর্যায়ে রেগে গিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হনহনিয়ে চলে গেল সাফরিন। আয়ান তাকে কয়েকবার থামানোর চেষ্টা করলেও থামল না সে। শায়রি কপাল চাপড়ে বলল, দিলি তো শেষমেশ মেয়েটাকে রাগিয়ে। তোর এই স্বভাব কোনোদিনও যাবে না, তাই না? কথাটা শোনা মাত্রই নুহাস হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠে। এইটা না গানের লাইন? চল শুরু কর, আমার সাথে মিলবে তো। পুনরায় তবলা বাজিয়ে সুর তুলল নুহাস, সাথে আয়ান এবং ফায়াজও। সব মন খারাপ ভুলিয়ে খোলা বারান্দায় শোনা গেল ছয় মানব মানবীর প্রাণ খোলা কণ্ঠস্বর। ব্যথার কাতর পা নিয়ে নিজ বাড়িতে ফিরল শায়রি। কলেজ হতে বাসা অব্দি আসার জন্য ফায়াজ নিজে রিক্সা ঠিক করে দিয়েছিল তাকে। শায়রি অনেকবার বারণ করলেও কানে তোলেনি ফায়াজ, উল্টো ভাড়াটাও মিটিয়ে দিয়েছে। বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে সোফায় ব্যাগ ছুঁড়ে ফেলে নিজেও সোফায় শরীরটা এলিয়ে দিল। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও গাটা জ্বলে পড়ে উঠছে তার। এই জ্বলন গরমের নয়, এ জ্বলন রাগের। সাফওয়ান ভাইয়ের করা অপমানটুকু বন্ধুরা ভুলিয়ে দিলেও এখন বাসায় এসে আবারও মনে পড়ে গেছে। রাগের সাথে ভীষণ মন খারাপও হলো শায়রির। মনে মনে বারবার একটাই প্রশ্ন উকি দিতে লাগলো, উনি কেন আমায় সহ্য করতে পারবেন না? কিন্তু পরবর্তীতে মস্তিষ্ক হতে জবাব এলো, তিনি শুধু আমাকে নয়, কাউকেই সহ্য করতে পারেন না। নিষ্ঠুর লোক। পায়ে কি হয়েছে সারু? ব্যথা পেলি কি করে? আবরারের উদ্বিগ্ন কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্র সোফার হাতল থেকে দুপা নামিয়ে সোজা হয়ে বসলো শায়রি, কিন্তু প্রতিউত্তর করলো না কোনো। তার নীরবতা দেখে আবরার ফের বলে ওঠে, কথা বলছিস না কেন? ব্যথা পেয়েছিস কিভাবে? দেখ তো বৃদ্ধ আঙ্গুলটা একপাশে কিভাবে রক্ত জমে আছে, কতটা ফুলে গিয়েছে। শায়রি গাল ফুলিয়ে জবাব দিল, আমার জন্য এত উতলা হবে না ভাইয়া, হওয়ার নাটকও করবে না। এ নিয়ে দুইবার তোমার শাহী পরিবারের জন্ম নেওয়া নবাবজাদা বন্ধু আমাকে সবার সামনে অপদস্থ করেছে। তোমাকে কেন বলছি, আগের আগের বারও তো তুমি ওই নিষ্ঠুর লোকটার পক্ষ নিয়েছিলে, এবারেও নিবে জানি আমি। আবরার খানিকটা ভাবুক হলো, বলল, তুই কি সাফওয়ানের কথা বলছিস? শায়রি রাগী কণ্ঠে শুধালো, না না, ওনার কথা বলবো কেন? ওনার মতো ভদ্র সুশৃঙ্খল এত সহজ সরল একটা ছেলের নামে এমন কথা কি বলতে পারি আমি? দুনিয়ার সব ভদ্রতা মানবতা তো শুধুমাত্র তোমার বন্ধুর মাঝেই ঢেলে দিয়েছে আল্লাহ। অকর্মা তো আমি, আমাকে দিয়েই হয় না কিছু। আরে বাবা রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বল আমাকে। ভার মুখে আবরারকে একের পর এক সব কথা খুলে বলল শায়রি। কথা শেষে গাল ফুলিয়ে বলে ওঠে, তুমি বলো এখানে আমার দোষটা কোথায়? দোষ তো তোর অবশ্যই আছে। মানে সাফওয়ানের অগোচরে তাকে নিয়ে এসব বলা উচিত হয়নি তোর। জানিস সে এমনিতেই গম্ভীর স্বভাবের, নিজের সব নিজের মধ্যে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর তুই কি করলি? প্রথমে ওর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিস, পরে আবার ওর গিটারটা ফেলে দিয়েছিস। রেগে যাওয়াটা স্বাভাবিক। রাগ উঠেছে বলে কি উনি এভাবে আমাকে অপমান করবে? আমি এখন বড় হয়েছি ভাইয়া, আই হ্যাভ এন ইমেজ। জি, আমার খুব ভালো করেই জানা আছে কতটা বড় হয়েছেন আপনি। একটু পরেই কাকিয়া প্লেট নিয়ে ছুটবে তোর পিছু পিছু। বিনা ফ্রেশ হয়ে ঘুমাবি, যখন ইচ্ছে হয় খাবি, তারপর বসে পড়বি তোর ভাবনার ভাণ্ডার নিয়ে। রাত 11টা বাজতে বাজতে আবার ঘুম দিবি। দুনিয়ার সব অনিয়ম চলাফেরা তোর দ্বারাই সম্ভব। আর নিশ্চয়ই সাফওয়ানের কথা শুনে কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলছিস। এই তোর বড় হওয়া না? শায়রি আর জবাব দিল না, গাল ফুলিয়ে রেখে চলে গেল রুম। পেছন থেকে আবরার বেশ কয়েকবার বলল পায়ে মলম লাগিয়ে নিতে, কিন্তু কথাটা যেন কানেই ঢুকালো না শায়রির। কেন শুনবে ওই দৈত্য দানবটার গুণগান? বাড়ির লোকেরাও তার প্রশংসায় পঞ্চমুখ। শায়রি কিছু বললেই তারা ঘোর বিরোধিতা করে জবাব দেয়, বড় ভাই হয় তোর, সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ, বড় ভাই? কি কচুর বড় ভাই সে? আজ অব্দি বড় ভাইয়ের একটা গুণ তো দেখলো না।
তার মাঝে বড় ভাই না ছাই। আয়নার সামনে দাঁড়িয়ে শৈলা একের পর এক কাপড় মেলে ধরে দেখছে নাজরাত, কিন্তু কোনোটাই সুবিধার মনে হচ্ছে না। বিছানার উপর কাপড়ের স্তূপ জমা হয়েছে, কিন্তু কোনোটাই তার পছন্দ মোতাবেক হচ্ছে না তার। মুখ ভার করলো সে, একবার ভাবলো এত ফিটফাট হয়ে যাওয়ার কি দরকার, বিয়ে ভাঙাতেই তো যাচ্ছি। কিন্তু না, মেয়েদের সাজগোজ সবার আগে। আর এখন তো পাত্র আসছে তার সাথে দেখা করতে, তাহলে কেন সাজগোজ করবে না সে? যে ভাবা সেই কাজ। বিছানার স্তূপ হতে বেছে একটা হালকা গোলাপি রঙের কামিজ গায়ে জড়ালো।